ভাই একটু চাপে যান। চাপেন লাইভ করতেছিস সেই প্রথম থেকে দেখে চলছে এখনো লাইভ না লাইভ বন্ধু ভিডিও করতেছিস রাস্তার সাহেবরা বসেন না সব সুন্দর হয়ে গেছে সাম্প্রতিক গণ আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারের প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমানের পক্ষ থেকে সমন্বিত প্রকাশ কাজ সম্পন্ন হয়েছে। এবার আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, যার বক্তব্য শোনার জন্য আপনারা ওদের আগ্রহে অপেক্ষা করছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। যশোর জেলা বিএনপি আজকে একটা ব্যতিক্রমী সভার আয়োজন করেছে, যেটা এই মুহূর্তে অত্যন্ত প্রয়োজনীয় একটি সভা। আমি সেই জন্যে আমিরকে
আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। যশোর জেলা বিএনপিকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকের এই সভার সম্মানিত সভানেত্রী, আমার অত্যন্ত শ্রদ্ধেয় এবং এক সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে একই সঙ্গে পড়াশোনা করবার সুযোগ পেয়েছিলাম, আমাদের সকলের আপনাদের অত্যন্ত প্রিয় নার্গিস ভাবি আপা, আমাদের সহধর্মিণী অমিতের মাতা, যশোরের অত্যন্ত রাজনৈতিকভাবে সচেতন বিএনপির নেতা কর্মী, বিভিন্ন অঙ্গ সংগঠনের বিএনপি, এবং আজকে যশোরের একেবারে আমরা যাকে বলি যে ক্রিম অফ দ্য সোসাইটি, অর্থাৎ এই যশোরের সমাজের সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তিরা এখানে উপস্থিত হয়েছেন, সমগ্র পেশার সমগ্র সমাজের। তাদের সকলকে আমার আসসালামু আলাইকুম, অভিবাদন, হিন্দু ভাই বোনদের আদাব। আজকে আমি নিজে গর্বিত বোধ করছি যে এমন একটি জায়গায় দাঁড়িয়ে আমি কথা বলছি, যে জায়গাটিতে আমাদের প্রয়াত নেতা তরিকুল ইসলাম সাহেব নিজের হাতে তৈরি করেছিলেন। আমি পরম শ্রদ্ধা ভরে তাকে স্মরণ করছি। একই সঙ্গে আমি স্মরণ করছি আমাদের সেই সমস্ত সন্তানদের, ভাইদের, যারা এই ছাত্র জনতার বিপ্লবে তারা প্রাণ ত্যাগ করেছেন, আহত হয়েছেন। ইমতিয়াজ আহমেদ জাবির, তৌহিদুর রহমান, আবদুল্লাহ এবং গুলিবিদ্ধ হয়েছেন ইমন কবির। সুদীবৃন্দ, এখানে আলোচনা হয়েছে বিভিন্নভাবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি এবং আমরা দলীয়ভাবেও মনে করি যে এই যে গণ অভ্যুত্থান, ছাত্র জনতার যে অভ্যুত্থান, এটা অবশ্যই একদিনের বিষয় নয়। এই ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকেই অত্যন্ত সুপরিকল্পিতভাবে, সুচিন্তিতভাবে তারা তাদের সেই পূর্বে 1975 সালে, অর্থাৎ 72-75 সালের যে আকাঙ্ক্ষা ছিল, তারা একটা একদলীয় শাসন ব্যবস্থা করবে, একটা পার্মানেন্ট সেটেলমেন্ট তাদের একটি দলের জন্য, তারপর বাকশাল করেছিল। পরবর্তীকালে এক ভিন্ন আঙ্গিকে তারা এটাকে আবার ওই একদলীয় শাসন ব্যবস্থা দিকে নিয়ে যাওয়া শুরু করেছে। বিস্তারিত ইতিহাসে আমি যেতে চাই না। আমি শুধু একটি কথা আপনাদের সামনে বলতে চাই, সবসময় যদিও মনে হবে এটা অত্যন্ত রাজনৈতিক কথা, যেটা না বলেও কোনো উপায় নেই। আওয়ামী লীগ কখনোই গণতন্ত্রে বিশ্বাস করতো না। আওয়ামী লীগ গণতান্ত্রিক দল নয়, তাদের শুধুমাত্র খোরসটা গণতান্ত্রিক ছিল, তাদের গণতন্ত্র লেখা গণতন্ত্র ছিল। তারা কখনোই গণতন্ত্রে বিশ্বাস করে না, এবং তারা প্রমাণ করেছে স্বাধীনতা যুদ্ধের সময়, যুদ্ধের পরে এবং সাম্প্রতিক 16 বছরের ইতিহাসে। আমি সেদিকে বেশি যেতে চাই না, আমরা সামনের দিকে যেতে চাই। এই 16 বছরে আমি যে কথাটা সবসময় বলতাম যে আওয়ামী লীগের সবচেয়ে বড় অপরাধটা কি, আওয়ামী লীগের সবচেয়ে বড় অপরাধটা আমি যেটা মনে করি যে they have destroyed the soul of Bangladesh। বাংলাদেশের যে আত্মা, সেই আত্মাটাকে ধ্বংস করেছে। 1971 সালে আমরা যুদ্ধ করেছিলাম, এই যশোরেও যুদ্ধ হয়েছে, আপনারা যুদ্ধ করেছেন, অনেক এখানে যোদ্ধা আছেন, তরিকুল ভাই বড় যোদ্ধা ছিলেন। আমরা যুদ্ধ করেছিলাম একটা গণতান্ত্রিক বাংলাদেশ, গণতান্ত্রিক সমাজ, একটা ন্যায় বিচারের সমাজ, মানবিক মূল্যবোধের সমাজের জন্য। আমাদের দুর্ভাগ্য, আমরা দেখলাম ঠিক উল্টোটা হলো। একেবারে ধীরে ধীরে সমস্ত
মূল্যবোধ, ন্যায় বিচার, গণতান্ত্রিক মূল্যবোধকে ধ্বংস করে দিয়ে একদলীয় শাসন ব্যবস্থা থেকে গেল। সেই তো শুরু হলো। এবং দুর্ভাগ্য আমাদের আজকে 53 বছর পরে এখানে দাঁড়িয়ে আমাদেরকে আবার গণতন্ত্রের কথাই বলতে হচ্ছে, যে গণতন্ত্রের জন্য আমরা যুদ্ধ করেছিলাম। দেশ স্বাধীন হয়েছিল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, মুক্তিযুদ্ধ হয়েছিল, সেদিন কিন্তু অসংখ্য লোক প্রাণ দিয়েছে। বলা হয়ে থাকে 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে, 3 লক্ষ মা বোনের ইজ্জত গেছে। এ কথা ভুলে গেলে চলবে না। অনেকে এটাকে এখন বাদ দিয়ে চিন্তা করতে বলছেন, সেই চিন্তা করা সম্ভব নয়। আমরা 71কে বাদ দিয়ে চিন্তা করতে পারি না। 71 অবশ্যই আমাদের নতুন স্বাধীনতা দিয়েছে, ভূখণ্ড দিয়েছে, আমাদেরকে অস্তিত্ব একটা দিয়েছে। দ্যাটস এ রিয়ালিটি। একই সঙ্গে 7ই নভেম্বরকে আমরা বলতে পারি না। 7ই নভেম্বর আমাদেরকে আলাদা পরিচিতি দিয়েছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে সেদিন আমরা বাংলাদেশের জাতীয়তাবাদের নতুন দর্শন পেয়েছিলাম এবং আমাদের একটা স্বাতন্ত্র জাতীয়তা বোধ সৃষ্টি হয়েছিল। আমরা যে সবার সঙ্গে এক নই, আমরা যে আলাদা, এই বোধটা সেদিন সৃষ্টি হয়েছিল। আজকে আমাদের সামনে একটা বিরাট, আমি বলবো এক ক্রান্তিকাল। আমরা একটা ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্যে দিয়ে আমরা ফ্যাসিস্টকে সরাতে পেরেছি, হটিয়ে দিতে পেরেছি। এখন যেটা আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে সেই ঐক্যকে সঙ্গে নিয়ে আমাদেরকে সঠিকভাবে এমন একটা রূপান্তর ঘটাতে হবে, যে রূপান্তরের মধ্যে দিয়ে আমরা আমাদের ওই যে গণতন্ত্রের যে মূল্যবোধগুলো, যে চেতনা, সেগুলোকে আমরা ফিরিয়ে নিয়ে এসে আমরা সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক মানবিক মূল্যবোধের দেশ, সামাজিক ন্যায় বিচারের দেশ এবং জনকল্যাণের একটা দেশ আমরা নির্মাণ করতে পারি, যেহেতু আমাদের সামনে লক্ষ্য। আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাতে চাই, সেলুট জানাতে চাই আমাদের ছাত্রদের, যারা সব শেষে এসে গোলটা করতে পেরেছে। একদিন বলেছেন আমাদের চিন্ময়রা, সম্ভবত এই গোলটা ছাত্ররা করেছে, এটা অস্বীকার করার উপায় নেই। শেষ লাঠিটা গোল পোস্টে তারাই দিয়েছে। আমরা দীর্ঘ 16 বছর লড়াই করেছি। আমাদের 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মামলা করা আছে। এই যে তারা বলছিল 52টা হত্যা মামলা আছে, তারা হত্যা করেছে বাঙালিদেরকে। তারা 20,000-এর উপরে গণতন্ত্রের মানুষকে হত্যা করেছে। তারা আমাদের 700-র উপরে নেতা কর্মীকে গুম করে দিয়েছে। নাই আমাদের ইলিয়াস আলী এমপি, পারভেজ রানা, এদের ছেলেমেয়েরা এখন অপেক্ষা করে আছে কবে পাওয়া ফিরবে। ইলিয়াস আলীর ছেলে এখন ব্যারিস্টার হয়েছে, বড়টা মেয়েটা এখন প্রথমে ফাইনাল পরীক্ষা দিয়ে বিবিএ। তখন যখন বাবা গুম হয়ে যায় তখন বয়স হলো 6 বছর। আজকে সেই সাফা নামে একটি মেয়ে প্রতি বছর সে আসে গুম পরিবারগুলোর সঙ্গে, জাতির সামনে বলে, আর্তনাদ করে চিৎকার করে বলে যে আমি আমার বাবার হাত ধরে স্কুলে যেতে চাই। এই অবস্থা তো আমারই তৈরি করেছে। কত নিদারুণ কষ্ট, কত যন্ত্রণা এই 16 বছরে গণতান্ত্রিক কর্মীরা, বিএনপির কর্মীরা, অন্যান্য দলের কর্মীরা ভোগ করেছে। এটা আমরা সবাই জানি। রাতে ঘুমোতে পারেনি নিজের বাসায়, এমনকি আপনার গ্রামে কৃষকেরা তারা ঘরে থাকতে পারেনি, সেই ধান খেতে, ডাল খেতে আপনার গাছের মধ্যে থেকেছে। গুলি করে মেরেছে অকাতরে, কোন রকমের ব্যাধ বিচার ছিল না। হাত পা ভেঙে দিয়েছে, থানার মধ্যে নিয়ে গিয়ে আপনার হাঁটু গুলি করে তাকে বেগু করে দিয়েছে। সেই কথাটা আমরা সবাই জানি। আজকে সেই বিষয়গুলোকে মনে রেখে, সমস্ত আত্মত্যাগ গুলোকে মনে রেখে আমাদেরকে এখন একটা নতুন বাংলাদেশ নির্মাণ করতে হবে। অনেক চক্রান্ত, অনেক ষড়যন্ত্র হচ্ছে, আমরা সবাই জানি। এক একজন একটা কথা বলছে, আবার বিভেদ সৃষ্টি করার চেষ্টা চলছে। প্রতিদিন রাস্তায়, রাজপথে বিভিন্ন
পেশার লোকেরা, স্কুল কলেজ ছাত্ররা তাদের দাবি দাওয়া নিয়ে রাস্তায় নামছে। আমাকে এক ভদ্রলোক প্রশ্ন করছিলেন যে এতদিন এদের দাবি দেওয়া কোথায় ছিল? আমি উত্তর দিয়েছিলাম, এতদিন এই দাবি দেওয়াগুলো উত্থাপন করবার কোনো সাহস তারা পায়নি। ওইটাই ফ্যাসিবাদ। আওয়ামী লীগ সেই ভয় ত্রাসের সে আবহাওয়া পরিবর্তন করেছিল যেন কেউ কথা বলতে না পারে, যে কারণে কেউ কথা বলতে পারেনি। আজকে মুক্ত হয়েছে, কথা বলছে। এটুকু আমাদেরকে মেনে নিয়ে তাদেরকে বুঝিয়ে শুনিয়ে সঠিক পথে আনার চেষ্টা করতে হবে। সুধীবৃন্দ, আজকে আপনারা এখানে বক্তব্য দিয়েছেন, অনেক কথা বলেছেন। আমি খুব খুশি হয়েছি যে আপনারা কতগুলো অত্যন্ত সত্য কথা এখানে উচ্চারণ করেছেন। তার মধ্যে আমার খুব ভালো লেগেছে যদি তিনি রাজনীতির সঙ্গে জড়িত নন এবং কোনো বোধহয় ব্যবসায়ী মানুষ চিন্ময় বাবুর কথাগুলো অত্যন্ত সুন্দর কথা বলেছেন। আসলে আমাদেরকে এই বিষয়টা ভেবে দেখতে হবে যে আমাদেরকে তরুণরা যারা আমাদেরকে পথ দেখালো বলবো না, যারা ঘটনাটা ঘটালো তাদেরকে বুঝতে হবে। আপনারা লক্ষ্য করুন, এই যশোরেও তো সমাবেশ হয়েছে, তাই না? ওই সময় আপনাদের বিভাগীয় সমাবেশগুলো হচ্ছিল, খুলনা হয়েছে, যশোর হয়েছে, সব জায়গায় হয়েছে, তাই না? কিভাবে মানুষ এসেছে? খুলনায় তো আপনার নদী ভেলা বানিয়ে নদীতে পার হয়েছে, যখন তারা আসতে দিচ্ছিল না, ঢুকতে দিচ্ছিল না। আমার ঠাকুরগাঁ ওইদিকে আপনার 100 মাইল সাইকেল চালিয়ে রংপুরে গেছে। কিসের আশায়? তাদের একটিমাত্র আশা ছিল যে তারা তাদের গণতান্ত্রিক অধিকারটা ফিরে পেতে চায়। তারা ভোট দিতে চায়, ভোট দিয়ে তারা তাদের প্রতিনিধি নির্বাচন করতে চায়, যে প্রতিনিধি তাদের জন্য কল্যাণমূলক একটা সমাজ তৈরি করে দেবে। সেটার জন্য তারা কাজ করেছে, গুলি খেয়েছে, জেলে গেছে। আজকে চিন্ময়বাবু যে কথা বলেছেন যে প্রতিনিধি, যুবক প্রতিনিধি, যুবকরা যে সামনে আসবে, আমার খুব কষ্ট হবে বলি। আমি বলি একটা কথা, অনেকে হয়তো ভালো না লাগতে পারে। আমরা এই যে 14 বছর, 16 বছরটা 2 বছর, 16 বছর আমরা পথে ঘাটে চিৎকার করে, প্রাণ দিয়ে, জেলে গিয়ে জুলুম সহ্য করে আমরা যে আন্দোলন করেছি, আমি বারবার আমার বক্তব্যে একটা কথা বলেছি যে আমি কিন্তু সেই জওয়ানদেরকে দেখতে পাচ্ছি না, তরুণদেরকে দেখতে পাচ্ছি না। কোথায় তারা? আমি তখন এই নজরুল ইসলামের সেই কবিতা আবৃত্তি করেছি, কে আছে জওয়ান নাও অপমান হাকিছে ভবিষ্যৎ। আলহামদুলিল্লাহ, জওয়ানরা এগিয়ে এসছে, আমরা সফল হয়েছি। এইদের বাদ দিয়ে তো আমাদের কোনোদিন ভবিষ্যৎ চিন্তা করা ঠিক হবে না। আরেকটা জিনিস অত্যন্ত জরুরি, আপনারা লক্ষ্য করে দেখবেন, আমাদের এখানে প্রেস ক্লাবের প্রতিনিধিরা আছেন, সাংবাদিকের প্রতিনিধিরা আছেন, যারা প্রিন্টিং মিডিয়া বা আপনার ইলেকট্রনিক মিডিয়া আছেন। আজকে একটা অল্টারনেটিভ মিডিয়া তৈরি হয়েছে, সোশ্যাল মিডিয়া। এবং সেই সোশ্যাল মিডিয়া যে কত পাওয়ারফুল এবার আপনার এই আগস্ট বিপ্লবের সাথে দেখা গেছে। অ্যাক্টেড লাইক ইলেকট্রিসিটি। সবসময় আপনার গণ অভ্যুত্থান তখনই সংঘটিত হয় যখন স্পার্ক হয়। আমার এখন মনে আছে, আমি 1969 কথা, 69 মুভমেন্ট, আমরা তার আগে আইয়ুব খানকে তাড়িয়ে দেওয়ার জন্য আমরা সংগ্রাম করেছি, লড়াই করেছি, অনেকেই হত্যা হয়েছেন, নিহত হয়েছেন, কষ্ট করেছে একইভাবে পাকিস্তান সরকারের হাতে। কিন্তু যেদিন আসাদ সেই মেডিকেল কলেজের সামনে গুলিবিদ্ধ হলেন, তারপরে যেন আগুন জ্বলে গেল সারা বাংলাদেশ, ছড়িয়ে পড়ল। এক আসাদের সেই রক্তাক্ত সাদা শার্ট গোটা বাংলাদেশটা নাড়িয়ে দিল, পাকিস্তানকে নাড়িয়ে দিল। ওই মুভমেন্ট এমন একটা মোমেন্টাম পেল যে আইয়ুব খান ছেড়ে দিতে বাধ্য। ঠিক একইভাবে 90 ছাত্র গণ অভ্যুত্থান ঘটেছে। ডাক্তার মিলনের শাহাদাত দিবস আসছে সামনে। এই শাহাদাতকে, ডক্টর মিলনকে যেদিন গুলি করে মারল, তারপরে পার হয়ে গেল।
ঠিক একইভাবে দেখুন আজকে সেই রংপুরের ছাত্র সাইদ, সে যখন দাঁড়িয়ে তাকে গুলি করে মারল, সমগ্র বাংলাদেশ থেকে উঠল। এটা সম্ভব হলো একদিকে সেই দৃশ্য, অন্যদিকে সোশ্যাল মিডিয়ার দ্বারা। এই বিষয়গুলো তো আমাদের মাথায় রাখতে হবে। আমি একটু ভিন্ন ভিন্নভাবে বলছি, কিন্তু বিষয়গুলোকে মাথায় রাখতে হবে। আমরা এই সংস্কারের কথা এসেছি, সংস্কার তো আমরা প্রথম থেকেই চাইছি। আমাদের নেত্রী দেশে বেগম খালেদা জিয়া সেই দিনই বলেছেন, একটা প্রভাস দিয়েছিলেন যেদিন কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম থেকে বিলুপ্ত করলো আওয়ামী লীগ পার্লামেন্টে 2012 সালে। সেদিন তিনি প্রেস কনফারেন্স করে বলেছিলেন এই কেয়ারটেকার সিস্টেম কাটিয়ে করার মধ্যে দিয়ে বাংলাদেশে একটা চিরস্থায়ীভাবে অস্থিতিশীলতার অনিশ্চয়তার সৃষ্টি হয়েছিল। তাই তারপর আর বাংলাদেশে শান্তি আসেনি। অথবা দেখুন, যখন কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল তখন কিন্তু 3টি ইলেকশন হয়েছে এবং বাংলাদেশ কখনই এত ভয়াবহ অস্থিরতার দিকে যায়নি যা করেছে আওয়ামী লীগ অস্থিরতা সৃষ্টি করেছে তার ক্ষমতা যাওয়ার জন্য। আমরা তো সেই তখন থেকেই বলে আসছি। এরপরেও আমাদের নেত্রী দেশ বেগম খালেদা জিয়া 2016 সালে তিনি ভিশন 2030 একটা দিলেন, যে বাংলাদেশ কি হওয়া উচিত, কি হবে, কোন জায়গায় আমরা যেতে চাই, সব কিছু মিলিয়ে তিনি ভিশন 2030 দিয়েছিলেন। এরপরে আমরা এই আন্দোলন যখন করছি তখন আমরাও দেখলাম, যেটা ভেবে দেখলাম যে আসলে বাংলাদেশের আমূল সংস্কার হওয়া দরকার। এর যে কাঠামো আছে এই কাঠামোর পরিবর্তন দরকার, মেরামত দরকার। এবং সেভাবেই আমরাও আপনার প্রথমে বিএনপি থেকে দিয়েছিলাম 27 দফা, তারপরে আমরা বলেছিলাম যে অন্যান্য সকলের মতামতকে নিয়ে একসাথে আমরা এটাকে করবো। তখন আমাদের 31 দফা। 31 টাকা আমাদের একার না, এখানে আমাদের প্রায় 42টা রাজনৈতিক দল একসাথে চিন্তা করে আমরা 2 বছর চিন্তা করে আমরা 2022 সালে এটাকে আমরা লঞ্চ করেছি, 31 দফা লঞ্চ করেছি। অর্থাৎ আমাদের চিন্তা ভাবনাগুলো তখন থেকে এটা ছিল। আমার কয়েক ভাই প্রশ্ন করেছেন, আপনাদের সরকারে ছিলেন, মিডিয়ার ভাইরা সম্ভবত, যে তখন তো আপনাদের অনেকেই সেই টেলিভিশন পেয়েছিলেন, পত্রিকা পেয়েছিলেন, আপনাদের অনেকেই সেগুলো বিক্রি করে দিয়েছে। কয়েকটা, 1টা 2টো 3টে 4 বলতে পারেন। তো আমরা কি করেছে, আমাদের যে সমস্ত চ্যানেলগুলো পত্রিকাগুলো ভালোভাবে কাজ করতো তাদেরকে নিষিদ্ধ করে দিয়েছে। চ্যানেল 1কে দিয়েছে, আমার দেশ পত্রিকাকে দিয়েছে, দিগন্ত চ্যানেলকে দিয়েছে, ইসলামিক টিভিকে বন্ধ করে দিয়েছে। তাদের কাজই হচ্ছে যে যেন মত প্রকাশ করতে না পারে। এবং দেখেন, এখানে সাংবাদিক ভাইয়ের কথা বললেন, অনেকে আপনার মিডিয়ার কথা বললেন। মিডিয়া তো সব মিডিয়াতে এখন যারা সাংবাদিক তাদের হাতে নাই, ওর বিজনেস হাউসের হাতে চলে গেছে, কর্পোরেটরদের কাছে চলে গেছে। সুতরাং এই কর্পোরেট বা বিজনেস হাউসরা তারা তাদের ব্যবসা বাণিজ্যকে সবার আগে প্রাধান্য দেয়, তাই করেছে তারা। ফলে আমাদের কিন্তু আমরা ওই যেটা আমরা আশা করেছিলাম যে মিডিয়া থেকে আমরা কোনো প্রতিবাদ আসবে কি করে? ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, বিভিন্ন অ্যাক্ট ধরে তুলে নিয়ে যায়, বাড়ি থেকে তুলে নিয়ে যায়। এই যে সাংবাদিকের একটা তালিকা দিলেন যে কতজন সাংবাদিক এখনো কারাগারে আছে। এই একটা অবস্থা পৃথিবী দম রুদ্ধ করা, চতুর্দিকে বন্ধ, গলা বন্ধ, নাক বন্ধ, চতুর্দিকে একটা ভয়াবহ পরিস্থিতি। আয়না ঘরে তুলে নিয়ে যায়। চিন্তা করতে পারেন, একজন আর্মির একজন মেজর জেনারেল, তাকে তুলে নিয়ে রেখে দিয়েছে 8-9 বছর ধরে, কেউ কিচ্ছু জানে না। বহু আর্মি অফিসার সেখান থেকে বেরিয়ে এসছে পরে, মুক্তির পরে। সাধারণ ব্যবসায়ী নেতাকর্মী তাদেরকে সেখানে নিয়ে গেছে। অনেকে ভয়ে মুখ খুলতে চায় না, বলতেও চায় না, এখনো চায় না। এটা একটা ভয়াবহ একটা ত্রাসের মধ্যে জন্য বেরিয়ে এসছে। কনসেন্ট্রেশন ক্যাম্প, আপনারা জানেন, জার্মানদের দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস আপনারা জানেন কিভাবে হয়েছে। সুতরাং এত অল্প সময়, 3 মাসে এই যে পুরো পরিবর্তন করে তোলা যাবে, এটাও মনে করার কিন্তু কোনো কারণ নেই।
আমরা এই কারণে আপনাদেরকে বারবার বলতে চাই যে সংস্কারটা আমরা সবার আগে চেয়েছি, সংস্কার আমরা চাই, অবশ্যই সংস্কার চাই, প্রতিটি ক্ষেত্রে সংস্কার চাই, কিন্তু সেই সংস্কারগুলোকে সাস্টেইনেবল হতে হবে, টেকসই হতে হবে, জনগণকে সেটা গ্রহণ করতে হবে। সেটা গ্রহণ করতে হলে কি দরকার? জনগণের সমর্থন আছে কিনা তা জানা দরকার, তাই না? আর সেটা কারা করতে পারে? ধরেন সংবিধান, ছেলেরা অনেকেই বলছে যে সংবিধান পরিবর্তন করতে হবে। তো সংবিধান পরিবর্তন কিভাবে করবেন? একটা সংস্কার কমিটি দিয়েই তো সংবিধান পরিবর্তন হবে না। ওটা আপনার হয় কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি লাগবে, তাহলে পার্লামেন্ট লাগবে, জনপ্রতিনিধিদের দ্বারা হতে হবে। তো সেটুকু তো আপনাদেরকে মনে করতে হবে, ধৈর্য ধরতে হবে। আর একই সঙ্গে সবচেয়ে বেশি প্রধান যে জিনিসটা দরকার, যেটার জন্য মানুষ প্রাণ দিয়েছে, একদিকে যেমন আপনার পরিবর্তনের জন্য প্রাণ দিয়েছে, একই সঙ্গে একটা নির্বাচনের জন্য তারা প্রাণ দিয়েছে। এই নির্বাচনটা যত দ্রুত হবে, বারবার আমরা বলে আসছি কথাটা, ততই দেশের জন্য মঙ্গলজনক। এই কথাটা আমার একার না, যারা একটু ভাবছেন, যারা একটু চিন্তা করছেন যে হাউ টু প্রসিড, হঠাৎ করে কিছু বললেই, হঠাৎ করে কিছু করে ফেলা কি কতটুকু সাস্টেনেবল হবে, সেটা তো অবশ্যই চিন্তা করতে হবে। তার যে পথ, সেই পথে যেতে হবে। হ্যাঁ, যদি তারা বলতো যে আমরা বিপ্লবী সরকার গঠন করেছি, তাহলে বিপ্লবী সরকার করতো, আমাদের কিছু বলার ছিল না। কিন্তু বিপ্লবী সরকার নয়, এটা সাংবিধানিক সরকার। এটাকে আপনার অ্যাপেলেট ডিভিশন থেকে এর বৈধতা নিয়ে আসা হয়েছে। আপনার অবশ্যই আমাদেরকে ওইটুকু ধরে রেখে আমাদেরকে এগোতে হবে। আপনাদের যশোরের বিভিন্ন রকম দাবি দেওয়ার কথা বলেছেন, বিশেষ করে মেডিকেল আপনার কলেজ আছে কিন্তু হাসপাতাল নেই। এটা এই সরকারের যে প্ল্যানিং, তারই একটা আপনার নমুনা, যে আপনার কলেজ আছে, হাসপাতাল নেই। এটা বহু জায়গায়, প্রায় সব জায়গায়। আর কিছু তো নেই, সব তো ডেস্ট্রয়। কোথায় আপনি কি পাবেন? কিচ্ছু খুঁজে পাবেন না। দেখবেন কোথাও কোনো নিয়ম নাই, কারণে একটা মাত্র ছিল যে তারা টাকা বানাচ্ছে, অর্থ পাচার করছে, ব্যাংকগুলোকে একদম ফোকলা করে দিয়েছে। কোনো ব্যাংকে কিচ্ছু নেই এখন। সে সেই অর্থ প্রতিষ্ঠা করতে বাধ্য হয়েছেন যে আমরা আছি, আমরা কোনো আপনার বন্ধ করবো না, আপনার ব্যাংক বন্ধ করবো না। মানুষের আস্থা চলে গেছে, সিস্টেমটার উপরেই আস্থা চলে গেছে। সেই জায়গায় একটা নতুন করে আবার ফিরে আসা, এটা তো আপনার তো সহজ ব্যাপার নয়। একটু ধৈর্য ধরতে হবে, আমাদের সকলকে ধৈর্য ধরতে হবে। আমাদের চিন্ময় বাবু কালেক্টর হাউসের কথা বলেছেন, তা আমি আপনাদের বলছি যে কালেক্টর হাউসের লোকদেরকে যে নমিনেশন দেওয়ার ব্যাপারটা, এটা তো সবাইকে মিলেই বন্ধ করতে হবে। আমরা তো সবসময় চেয়েছি যে জনগণের প্রতিনিধিরা আসুক, আমরা কালেক্টরেট হাউসের প্রতিনিধিদেরকে আপনার নমিনেশন দিতে চাই না। নমিনেশন ব্যাপারটা অনেক পরে আছে, আগে নির্বাচনটা আসুক। ইতিমধ্যে তো আমরা আমাদের কাজ করছি। এখানে অমিত আছে, সে জানে যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব দিন রাত পরিশ্রম করছেন যে আমাদের এই 30 দফা যে কর্মসূচি আমরা দিয়েছি, সেটা মানুষের মধ্যে নিয়ে গিয়ে মানুষের কাছ থেকে মতামত করে নিয়ে আসার জন্য। আমরা গত কয়েকদিন ধরে এক নাগারে প্রায় 7 দিন ধরে সেই সংস্কারগুলোর প্রস্তাবগুলো তৈরি করছি, ঘন্টার পর ঘন্টা বসে আমরা হোমওয়ার্ক করছি এগুলোর উপরে। আমরা অত্যন্ত সুচিন্তিতভাবে এই দেশের নির্মাণ, এই দেশে আবার আপনার গণতন্ত্র ফিরিয়ে নিয়ে আসা, এই দেশে একটা মানবিক মূল্যবোধের রাষ্ট্র তৈরি করা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, জনগণের কল্যাণ সাধন করা, একটা প্রসপারাস বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা কাজ করছি। আমার একটা কথা আপনাদের বলতে চাই যে মানুষের ঐক্যটা খুব জরুরি দরকার, সব দলের, সব মতের সরকার। আপনি কালকে একটা জিনিস লক্ষ্য করবেন, দেশের খালেদা জিয়া যখন ক্যান্টনমেন্টে গেলেন, সারা দেশে যেন একটা আনন্দের লহরী হয়ে গেছে। মূল ব্যাপারটা কি ছিল? আজকে যে নেত্রী, যে গণতান্ত্রিক কর্মী,
তার সারাটা জীবন ধরে গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন আপসহীনভাবে, শেষ মুহূর্ত পর্যন্ত নথি স্বীকার করেন নাই। 6 বছর জেলে থেকেছেন এবং সেখান থেকে তিনি অসুস্থ হয়ে গেছেন, তার জীবন মরণ সমস্যা হয়েছে। বারবার আমরা চেষ্টা করেছি শেখ হাসিনাকে, বারবার আমাদের প্রতিনিধিরা গেছে, ডাক্তাররা গেছে, ডিপ্লোম্যাটসরা গেছে, কূটনীতিকরা গেছে যে তাকে চিকিৎসার সুযোগ দেওয়া, তিনি দেননি। আজকে সেই অসুস্থ অবস্থায় তারা সশস্ত্র বাহিনী দিবসে নিয়ে গেছে। আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি যে তারা এই ঘটনার মধ্যে দিয়ে বাংলাদেশে একটা নতুন সম্ভাবনার দিক উন্মোচন করলো। এটা আমরা মনে করি নতুন ইতিহাস রচিত হবে। গতকাল যারা এসেছিলেন সেখানে ছিলেন সিভিল সোসাইটি মেম্বার, শিক্ষক প্রতিনিধি, আমরা ব্যবসায়ী প্রতিনিধি, ইঞ্জিনিয়ারদের প্রতিনিধি, চিকিৎসকদের প্রতিনিধি, রাজনৈতিক সংসদ দলগুলোর প্রতিনিধি এবং এই ক্যাবিনেটে যারা আছেন তারা সবাই ছাত্ররা, নতুন ছাত্রদের প্রতিনিধিরা সবাই তার সঙ্গে মত বিনিময় করেছেন। একটা অভূতপূর্ব, একটা আনন্দময় একটা অবস্থা তৈরি হয়েছিল। এই বিষয়টাকে আমি ছোট করে দেখতে চাই না। আমি মনে করি এদিকে ভিত্তি করে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি। আমরা একটা জাতীয় ঐক্য সৃষ্টি করে আমরা একমত হয়ে সবাই অতি দ্রুত যে সংস্কারগুলো একটা নির্বাচনের জন্য খুব জরুরি দরকার, সেই নির্বাচনের দিকে যাই। কারণ এই নির্বাচন যত দ্রুত হবে সমস্যাগুলো তত কমে আসবে। নির্বাচিত সরকার যখন ক্ষমতায় থাকবে বা দেশ দায়িত্বে থাকবে তখন তার শক্তি হবে আলাদা, তার শক্তি হবে জনগণ পেছনে। এই বিষয়টাকে মাথায় নিয়ে আমার অনুরোধ থাকবে এই সরকারের কাছে, জনগণের কাছে এবং ছাত্রদের কাছে যে একটা সুস্থ আবার সকলের গ্রহণযোগ্য নির্বাচন হওয়ার জন্য যে বিষয়গুলো খুব জরুরি, যেমন নির্বাচন ব্যবস্থা, যেমন আইন শৃঙ্খলা বাহিনীর সংস্কার, প্রশাসনের সংস্কার, বিচার বিভাগের সংস্কার, অর্থনীতির ন্যূনতম সংস্কার, এই বিষয়গুলো করে আমরা একটা নির্বাচনে যেতে পারি। নতুন নির্বাচিত সরকার যেই আসুক তারা এসে নতুন করে ওই সংস্কারগুলো বাকিগুলো তারা করবে। আমরা কিন্তু খুব পরিষ্কার করেছি যে আমরা এককভাবে এই নির্বাচনের পরে সরকার গঠন করতে চাই না। আমরা সমস্ত রাজনৈতিক দলগুলোকে নিয়ে যারা আন্দোলন করেছে এই ফ্যাসিস্টের বিরুদ্ধে তাদের সকলকে নিয়ে আমরা একটা সরকার গঠন করতে চাই যারা এই সংস্কারগুলো করবেন। বেসিক নেসেসিটি বলে আমরা মনে করি। তাই আমি আর আপনাদের বেশি ধৈর্যচ্যুতি ঘটাবো না। আমি সবসময় যেটা বিশ্বাস করি, আমার বয়স অনেক হয়ে গেছে, ভাবির বয়স আর আমার বয়স প্রায় কাছাকাছি। তরিকুল ভাইও কিন্তু আমারই প্রায় বয়সী ছিলেন। আমরা এখন যাওয়ার পথে, কিন্তু আমরা ওই উদীয়মান সূর্যকে দেখছি, আমরা দেখছি যে নতুন সূর্য উঠছে। আমরা সেই নতুন সূর্যকে বরণ করি নিয়ে আমরা সবাই মিলে আসুন আমরা একটা সত্যিকার অর্থে একটা সুন্দর, একটা প্রসপারাস, শান্তিময়, প্রেমময় একটা বাংলাদেশ গড়ে তুলি, যেখানে ওই হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান কোনো পার্থক্য থাকবে না। আমি এই কথাগুলো এই জন্যই বলছি, এটা শুধু আমার স্বপ্ন নয়, প্রতিটি বাংলাদেশের এটা স্বপ্ন। আমি কিছুদিন আগে আমার মেয়ের কাছে অস্ট্রেলিয়াতে গিয়েছিলাম। আমি সেটা দেখলাম যে ওরা আমাদের চাইতেও বেশি উৎসুক, আমাদের চাইতেও বেশি তারা এখন দেশের প্রতি তাদের ভালোবাসা। তারাও এই আন্দোলনের সময় সবাই কাজ করেছে যাতে বাংলাদেশ ফ্যাসিবাদের পতন হয়। কিন্তু ব্যাপারটা তো সহজ নয়। আপনারা দেখুন, এখানে অহেতুক হিন্দুদের উপরে নির্যাতন হয়েছে, ভাইদের উপরে নির্যাতন হয়েছে, এটা ছড়ানো হচ্ছে। সবচেয়ে বেশি দুর্ভাগ্যজনক হবে এটা ছড়ানো হচ্ছে ভারতের মিডিয়াগুলো থেকে, যেটা আমি মনে করি এটা একটা সুপরিকল্পিত একটা চক্রান্ত, বাংলাদেশকে আবার একটা অনিশ্চয়তার দিকে ছেড়ে দেওয়া। আবার আপনার ওই যে একটা কথা না বললেই নয়, কিছু কিছু জায়গা থেকে খবর আসে, আমাদের পত্রপত্রিকায় রাখা হয়, বিএনপি নেতাকর্মীদের উপর দোষ দিয়ে যে আপনার দখল হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, এসব বলা হচ্ছে।
কোথাও কোথাও যে এখন হচ্ছে না তা আমি বলবো না, কিন্তু বেশিরভাগই প্রচারণা হচ্ছে। যারা ক্রিমিনাল তারাই কাজগুলো করছে এবং তারাই কাজগুলোকে বিএনপির উপর দোষারোপ দেওয়ার চেষ্টা করছে। এবং এই জন্য আমরা ইতিমধ্যেই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ব্যবস্থা নিয়েছেন, প্রায় 750 নেতা কর্মী যারা বিভিন্ন আছে তাদেরকে দল থেকে বহিষ্কার করে দেওয়া হচ্ছে। আমি আপনাদের সামনে পরিষ্কার করে বলতে চাই, যদি এই ধরনের ঘটনা কেউ ঘটায় আপনারা তাকে ধরুন, ধরে নিয়ে তাকে আপনারা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করুন। এ ব্যাপারে আমাদের সর্বাত্মক সহযোগিতা দেবে। আমি এখানে সবচেয়ে বেশি সহযোগিতা করছি বলে আমি জানি। সব শেষ কথা, এই দেশটা আমাদের, এ দেশটা আমাদেরকে কেউ দিয়ে দেয়নি। এ দেশটা আমরা অর্জন করেছি যুদ্ধ করে। স্বাধীনতার পরে আমরা গণতন্ত্র অর্জন করেছি, কিন্তু যুদ্ধ করে, লড়াই করে। আজকে যে নতুন ফ্যাসিবাদ থেকে মুক্তির যে মুক্তি আমরা পেলাম, যে স্বাধীনতা আমরা পেলাম, এটাও কিন্তু আমাদের কয়েক হাজার ছেলে মেয়েদের রক্তের বিনিময়। ব্যাপারটাকে হালকা করে দেখার কোনো কারণ নেই। প্রাণ রক্ত দিয়েছে, প্রাণ দিয়েছে। এই যে আমার সামনে যে ভাই, মা, বোন সবাই বসে আছেন, চিন্তা করুন তাদের কথা। তার সবচেয়ে আদরের মানুষটি তাদের কাছে নেই। কেন? দেশের জন্য প্রাণ দিয়েছে। সেই দেশকে তো আমাদের দায়িত্ব হচ্ছে সকলে মিলে এটাকে একটা সামনের দিকে তুলে ধরা। আমি শেষ করতে চাইবো একটা কথা আমাদের সকলের কাছে, বিশেষ করে ইয়াং জেনারেশনের কাছে। ভবিষ্যতে আপনারা এই দেশ তৈরি করবেন, আপনারা এই দেশ নির্মাণ করবেন এবং এই দেশকে আপনারা শত ফুল ফুটিয়ে তুলবেন এই দেশের মধ্যে। একটা বিখ্যাত মনীষী, অনেকে আমরা আজকাল তার নাম জানি না, যিনি পৃথিবীর একটা বিখ্যাত দেশ, অত্যন্ত উঁচু একটা দেশ এখন অর্থের দিক থেকে, শক্তির দিক থেকে, সব দিক থেকে, ইকোনমিক্যালি, চায়না, চীন, সেই দেশকে যিনি রূপান্তর করেছিলেন বিপ্লবের মধ্যে দিয়ে, সমাজের মধ্যে দিয়ে, মাও জেদুং, চেয়ারম্যান মাও জেদুং, তিনি একটা কথা বলেছিলেন, put the old age on the young shoulder. যুবকের স্কন্ধে বয়স্কদের মাথাটাকে বসাও। Wisdom is a very big word. Wisdom. জ্ঞান লেখাপড়া দিয়ে শুধু হয় না, উইজডম দিয়ে হয়। সে উইজডম দিয়ে আমাদেরকে কাজ করতে হবে ও সবাইকে নিয়ে কাজ করতে হবে। সব কিছু বাতিল করে দিলে হবে না। পুরোনোদেরকে নিয়েই কিন্তু আজকে আমাদেরকে ধাপে থেকে এগোতে হবে। আর আমরা বিএনপি, আমরা এমনি কথা বলি না, আমরা কাজ করেছি। এই দেশে একদলীয় শাসন ব্যবস্থা থেকে আমাদের দলই থেকে বহুদলীয় গণতন্ত্র নিয়ে এসেছে। মিডিয়ার স্বাধীনতা দিয়েছেন, নারীদেরকে ক্ষমতায়ন করার চেষ্টা করেছেন এবং বাংলাদেশে একটা মর্যাদার স্থানে নিয়ে গেছেন। আজকে যে গার্মেন্টস নিয়ে আমরা এত আপনার গর্ব করি, আমি যেটাই আমাদের সব, সেই গার্মেন্টসের সূচনা করেছিলেন কিন্তু রেমিটেন্স, বিদেশে যে আমাদের শ্রমিক ভাইরা কাজ করছে, টাকা পাঠাচ্ছে, সেই রেমিটেন্সের সূচনা কিন্তু শহীদ প্রেসিডেন্ট দেশের বেগম খালেদা জিয়া, তিনি কিন্তু সংসদীয় গণতন্ত্র চালু করে দিয়েছিলেন এবং শত আন্দোলনের মুখে জনগণের দাবি মেনে নিয়ে তিনি কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম চালু করেছিলেন, যেটা এখন প্রমাণিত হচ্ছে যে এটাই একমাত্র পথ বাংলাদেশে এই অ্যাডভান্স পলিটিক্যাল যে কালচার, সেটার মধ্যে এই একটা নির্বাচনকালীন সরকার, একটা নিরপেক্ষ সরকারের মাধ্যমে নির্বাচন ঘটে, এটা সবচেয়ে উত্তম। আমি না এখন সবাই তথ্য শুরু করবে, সম্ভবত নির্বাচন সরকার কমিটি তারা এই প্রস্তাব নিয়ে আসবে। তাই বন্ধুগণ, আমার বক্তব্য শেষ করছি। আমি আজকে সত্যি অত্যন্ত আনন্দিত, গর্বিত বোধ করছি যে আজকে আপনাদের দর্শক মানুষ দাঁড়িয়ে আমি কথা বলার সুযোগ পেয়েছি। আমার বারবার করে ভাই কথা মনে হচ্ছে, বারবার আরো অনেক ভাই আছেন যারা এখানে এখন নেই, তাদের কন্ট্রিবিউশন আছে। আর আমাদের ভাবি, আমাদের ছেলে আমি, তারা এই কাজগুলোকে আপনারা সবাই এই কাজগুলোকে সামনের দিকে এগিয়ে নিয়েছেন। আমি আবারও তরুণ ভারতের প্রতি আহ্বান জানাবো, আসুন হতাশাকে কাটিয়ে আপনারা সূর্যোদয় নিয়ে এসেছেন, এখন এই সূর্যকে নিয়ে গোটা বাংলাদেশকে আপনারা আলোকিত করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।
জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ অমর দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের তরুণ নেতা তারেক রহমান জিন্দাবাদ।